আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এসেছি পদার্থবিজ্ঞান অষ্টম অধ্যায় আলোর প্রতিফলনের বেসিক ক্লাস। আমি মনে করি এই বেসিক ক্লাসটা যদি তোমরা দেখো তাহলে তোমাদের আলোর প্রতিফলনের বেসিক পুরাটাই শেষ হয়ে যাবে। দেখি ইনশাআল্লাহ। আলোর প্রকৃতি আলোর প্রকৃতি আলোর প্রকৃতিতে প্রথমে দৃশ্যমান আলো আলো কি? আলো এক প্রকার শক্তি যা সরল পথে চলে। আমরা মূলত আমাদের আলোর খুব অল্পটুকু পরিমাণ আমরা দেখতে পাই। কতটুকু দেখতে পাই? গামা রে, এক্স রে, আলট্রাভায়োলেট, এটা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে। আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে মূলত রেডিও ওয়েভ 10⁸ মিটার, রেডিও এবং মাইক্রোওয়েভ 10⁻⁻², ইনফ্রারেড আলোর তরঙ্গ দৈর্ঘ্য, তারপর আলট্রাভায়োলেট, এক্স রে, গামা। আমরা এই আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে মূলত আমাদের ইনফ্রারেড এবং আলট্রাভায়োলেট রশ্মির মধ্যে ইনফ্রারেডের যে অতি সামান্য কত 400 থেকে 700 ন্যানোমিটারের এতটুকু তরঙ্গ দৈর্ঘ্য আমরা দেখতে পাই। এতটুকু তরঙ্গ দৈর্ঘ্য আমাদের দৃশ্যমান আলোর এতটুকু তরঙ্গ দৈর্ঘ্য আমরা দেখতে পাই। সবচেয়ে কম গামারে, তারপরে এক্স রে, আলট্রাভায়োলেট, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। এই দৃশ্যমান আলোর এই তরঙ্গ দৈর্ঘ্যের আলোটুকু আমরা দেখতে পাই। বাকি সব আলো আমরা দেখতে পাই না। 400 থেকে 700 ন্যানোমিটারের আলো দেখতে পাই। যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি, সে আলো আমাদের তত কম দৃশ্যমান হবে। যেমন বিপদ সংকেত লাল আলোর হয় কেন? লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম, আমরা দেখতে পাই। আচ্ছা, আলো এক ধরনের বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। আমাদের 1 মিলিয়নের ট্রিলিয়ন ভাগ, অর্থাৎ 10⁻12 এতটুকু আলো আমরা দেখতে পাই। 1 মিটারের ট্রিলিয়ন ভাগ। এটা হলো আলোর প্রকৃতি। লাল, সবুজ, হলুদ, কমলা এগুলো আমরা আলো দেখতে পাই। তারপরে আমরা আসি আলোর প্রতিফলন এবং সূত্র। আলোর প্রতিফলন জানার আগে আমরা দেখি যে আসলে আলো কিভাবে প্রতিফলিত হয়। আলো এই পথে আসলো, এখান থেকে বাধা পেয়ে এদিকে, তাহলে এটাকে বলা হবে বিভেদ তল। এটা অভিলম্ব, এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি। এটা আপতন বিন্দু, এটাকে বলা হবে আপতন বিন্দু। তাহলে আলোকরশ্মি আপতন কোণ আই, প্রতিফলন কোণ আর। আপতিত রশ্মি আলোর প্রতিফলন কি? আলো কোনো পৃষ্ঠ হতে, কোনো উৎস হতে উৎপন্ন হয়ে দূরবর্তী কোনো স্থানে বাধা পেয়ে যদি আবার পুনরায় উৎসের কাছে ফিরে আসে, তখন তাকে বলা হবে আলোর প্রতিফলন।
আলোর প্রতিফলনের সূত্র ব্যাখ্যা, আলোর প্রতিফলন ব্যাখ্যা করতে গিয়ে আমাদের আপতিত রশ্মি, অভিলম্ব, প্রতিফলিত রশ্মি, বিভব আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সম্পর্কে আমাদের জানতে হবে। আপতন বিন্দু কাকে বলে? আলোক রশ্মি যে বিন্দুতে আপতিত হয়, আপতিত হয়ে বিভবতলের যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হবে আপতন বিন্দু। আপতিত রশ্মি, আলোক রশ্মি যে পথে কোনো পৃষ্ঠ আপতিত হয় তাকে বলা হবে আলোক আপতিত রশ্মি। অভিলম্ব কাকে বলে? আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি যে বিন্দুতে মিলিত হয়ে লম্ব অঙ্কন করে, যে বিন্দুতে লম্ব অঙ্কন করে তাকে বলা হবে অভিলম্ব। বিভব তল যে পৃষ্ঠে আপাতিত হবে সেটা হবে বিভব তল। প্রতিফলিত রশ্মি, আলোক রশ্মি যে বিন্দু থেকে প্রতিফলিত হবে বা ফিরে আসবে সেটাকে বলা হবে প্রতিফলিত রশ্মি। প্রতিফলন বিন্দু, আলোক রশ্মি যে বিন্দু থেকে প্রতিফলিত হবে তাকে বলা হবে প্রতিফলন বিন্দু। আশা করি বেসিকটা তোমরা বুঝতে পারছো। এ একটা মাধ্যম, এ একটা মাধ্যম। তাহলে আলোক রশ্মি আপাতিত হয়ে কোনো পৃষ্ঠে বাধা পেয়ে যদি প্রতিফলিত হয় তখন তাকে বলা হবে আলোর প্রতিফলন। আলোর প্রতিফলনের সূত্র, আলোর প্রতিফলনের দুটো সূত্র আছে। প্রথম সূত্র, আপাতিত রশ্মি আপাতন বিন্দুতে, আপাতিত রশ্মি আপাতন বিন্দুতে বিভব তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র, আপাতন কোণ সমান প্রতিফলন কোণ। আলো শোষণ, আলোক রশ্মি কোনো পৃষ্ঠে পড়ে, আলোক রশ্মি কোনো পৃষ্ঠে পড়ে যদি প্রতিফলিত না হয়, অর্থাৎ ওই পৃষ্ঠ কর্তৃক যদি আলো শোষিত হয়, আলো গ্রহণ করে, তখন তাকে বলা হবে আলো শোষণ। আলোর শোষণ বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে রাতের বেলা গাছের সবুজ পাতাতে লাল আলো ফেলা হলে গাছের পাতা কালো দেখায় কেন? তাহলে গাছের পাতা লাল আলোকে শোষণ করে, গাছের সবুজ পাতা লাল আলোকে শোষণ করে। এখানে আরেকটা প্রশ্ন আছে শোষণে, যে লাল গোলাপে আমরা লাল আলো প্রতিফলিত হলে, লাল আলো প্রদান করলে গোলাপ, লাল গোলাপ লাল দেখায় কিন্তু গাছের পাতা কালো দেখায় কেন? গাছের সবুজ পাতা লাল আলোকে শোষণ করে, শোষণ করার কারণে লাল সবুজ পাতাকে আমরা কালো দেখি। এই আলো শোষণ মানে আলোকে প্রতিফলিত হতে দিবে না, আলো কোনো পৃষ্ঠে পড়লে গ্রহণ করবে। যেমন গরমের সময় আমরা সাদা কাপড় ব্যবহার করি কেন? তো শীতের সময় রঙিন কাপড় ব্যবহার করি কেন? এখানে সাদা আলোতে তাপের শোষণটা খুব কম, মানে আলো শোষণ করে না। সবচেয়ে বেশি আলো শোষণ করে কালো কাপড় বা রঙিন কাপড়, এটাও এক ধরনের শোষণ, এটা তাপের শোষণ। আমরা আসি মসৃণ ও অমসৃণ পৃষ্ঠে প্রতিফলন। মসৃণ এবং অমসৃণ, এটা কোনো পৃষ্ঠে আলোক রশ্মি সমান্তরালে আপাতিত হচ্ছে, আপাতিত হওয়ার পর নির্দিষ্ট কোণে প্রতিফলিত হচ্ছে, একে বলা হবে নিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন, আলোর নিয়মিত প্রতিফলন। কোনো পৃষ্ঠে আলো পড়ে সেই আলো যদি আলোক রশ্মিগুলো সমান্তরালে এসে সমান্তরালে প্রতিফলিত হয় তখন তাকে বলা হবে আলোর নিয়মিত প্রতিফলন। আলোর অনিয়মিত প্রতিফলন, আলোক রশ্মি কোনো পৃষ্ঠে আপাতিত হয়ে সমান্তরালে আলোক রশ্মি
সমান্তরালে আপতিত হয়ে যদি বিক্ষিপ্তভাবে প্রতিফলিত হয়, অর্থাৎ এলোমেলোভাবে যদি প্রতিফলিত হয়, আলোর এই প্রতিফলনকে বলা হবে অনিয়মিত প্রতিফলন। অর্থাৎ এই পৃষ্ঠটা মসৃণ নয়, এই পৃষ্ঠটা মসৃণ। মসৃণ হওয়ার কারণে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, এখানে অনিয়মিত প্রতিফলন ঘটে। ইনশাল্লাহ আমরা মসৃণ অমসৃণ পৃষ্ঠে আলোর প্রতিফলন বুঝতে পারছি। দর্পণ, আয়না ও প্রকারভেদ। দর্পণ কাকে বলে? কোনো পৃষ্ঠে যদি আলোকরশ্মি পড়ে তার প্রতিফলন ঘটে তখন তাকে বলা হবে দর্পণ। কোনো পৃষ্ঠে আলোর যদি প্রতিফলন ঘটে তখন তাকে বলা হবে দর্পণ। যেমন দর্পণ দুই প্রকার, একটা সমতল দর্পণ, দুই গুলীয় দর্পণ। সমতল দর্পণ আমরা মূলত মুখমণ্ডল দেখার কাজে যে দর্পণ ব্যবহার করি, আয়না ব্যবহার করি, সেটাকে বলা হবে সমতল দর্পণ। কোনো পৃষ্ঠে আলো পড়ে যদি তার নিয়মিত প্রতিফলন ঘটে তখন তাকে বলা হবে সমতল দর্পণ। সমতল দর্পণে আলোর কয়েকটা বৈশিষ্ট্য আছে, মানে সমতল দর্পণের কয়েকটা বৈশিষ্ট্য আছে। সেটা হবে অবশ্যই পৃষ্ঠটা মসৃণ হতে হবে। ভালো সমতল দর্পণের বৈশিষ্ট্য পৃষ্ঠটা মসৃণ হতে হবে। দুই নম্বর বৈশিষ্ট্য, এখানে আলোর নিয়মিত প্রতিফলন হবে। দর্পণের পুরুত্বটা খুব কম হবে, অল্প হবে। দর্পণটা বায়ু বুদবুদ শূন্য হবে, বায়ু বুদবুদ শূন্য। অর্থাৎ অনেক সময় দেখা যায় দর্পণ বা আয়নার উপরে দেখে আমরা একটু বায়ু থেকে বাতাস, মানে ভুড়ি উঠে এরকম বাতাস আয়নার মধ্যে ঢুকে আছে আমরা দেখতে পাই। এটা হওয়া যাবে না, তাহলে এটা ভালো সমতল দর্পণের বৈশিষ্ট্য হবে না। আর দর্পণটা পেছনে প্রলেপ থাকবে, সে প্রলেপটা রূপা অথবা অ্যালুমিনিয়াম, রূপা অথবা অ্যালুমিনিয়ামের প্রলেপ থাকবে। প্রলেপ যত মসৃণ ভালো হবে, প্রলেপ যত পরিপূর্ণ হবে, ভালো হবে, দর্পণ তত উন্নত হবে। আমরা সমতল দর্পণের বৈশিষ্ট্য পড়লাম। এবার আমরা আসি গুলীয় দর্পণ। গুলীয় দর্পণ দুই প্রকার, একটা হলো অবতল দর্পণ আর একটা হলো সমতল দর্পণ। তাহলে অবতল দর্পণ আর সমতল দর্পণ দেখি। অবতল দর্পণটা কি? কোনো গুলীয় দর্পণ যদি কোনো গোলকের অংশবিশেষ হয় এবং এই গোলকের বহিঃপৃষ্ঠে যদি প্রলেপ দেওয়া থাকে তখন তাকে বলা হবে অবতল দর্পণ। অর্থাৎ কোনো গুলীয় দর্পণের বক্র অংশে যদি আলোর প্রতিফলন ঘটে তখন তাকে বলা হবে অবতল দর্পণ। অবতল দর্পণ। এবার আমি আঁকাই উত্তল দর্পণ। উত্তল দর্পণ এর অবতল অংশে, কোনো দর্পণের অবতল অংশে প্রলেপ দেওয়া থাকলে তখন তাকে বলা হবে উত্তল দর্পণ। মেরু, ফোকাস
বক্রতার কেন্দ্র। এটা হলো উত্তল দর্পণ। আশা করি চিত্র বুঝতে পারছো। এখন দেখি উত্তল এবং অবতল দর্পণের বৈশিষ্ট্যটা কি। উত্তল এবং অবতল দর্পণ, তাহলে অবতল দর্পণে 1 নম্বর বৈশিষ্ট্য, বাস্তব প্রতিবিম্ব গঠিত হবে। সৎ উল্টো সৎ প্রতিবিম্ব উল্টো প্রতিবিম্ব দর্পণের সামনে প্রতিবিম্ব গঠিত হবে। লক্ষ্যবস্তুর চেয়ে বড় প্রতিবিম্ব গঠিত হবে। এটা আমার অবতল দর্পণের বৈশিষ্ট্য। চিত্র আঁকে আমি বুঝে দিচ্ছি। বাস্তব প্রতিবিম্ব সৎ উল্টো দর্পণের সামনে প্রতিবিম্ব গঠিত হবে। লক্ষ্যবস্তুর চেয়ে বড় প্রতিবিম্ব গঠিত হবে। লক্ষ্যবস্তুর চেয়ে বড় প্রতিবিম্ব গঠিত হবে। ডাক্তার দাঁত দেখার কাজে যে দর্পণ ব্যবহার করেন সেটা হলো কি অবতল দর্পণ বা লেন্স। দেখি এখন তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে অবাস্তব প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে অসৎ প্রতিবিম্ব গঠিত হবে। উল্টো প্রতিবিম্ব গঠিত হবে। 4 নাম্বার, দর্পণের পেছনে প্রতিবিম্ব গঠিত হবে। 5 নাম্বার, লক্ষ্য বস্তুর চেয়ে ছোট প্রতিবিম্ব গঠিত হবে। সেটা কেমনে দেখি আমি। এখানে কোনো বস্তু থেকে নিশ্চিত আলোকরশ্মি দর্পণে যদি পড়ে, আলোকরশ্মি লক্ষ্যবস্তু কোথায় অবস্থান করলে প্রতিবিম্ব কোথায় হবে সেটা আমার গাণিতিক অংশ তোমরা দেখবে। সামনে মিলিত হচ্ছে, সেটা কেমনে আর একটু ক্লিয়ার করে যদি আমি দেই। আপাতিত রশ্মি এগুলাকে আমি আপাতিত রশ্মি দেখাচ্ছি। তাহলে দর্পণের একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হবে এরা। এই হলো দর্পণের সামনে গঠিত হবে। আর উত্তল দর্পণের ক্ষেত্রে যদি আলোকরশ্মি চলে তাহলে দর্পণের পিছনে গঠিত হবে। এই আলোকরশ্মি আপাতিত হচ্ছে দর্পণের পিছনে। দর্পণের পেছনে এখানে প্রতিবিম্ব গঠিত হবে। মিলিত অংশ এখানে মিলিত অংশ। ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছো যে প্রতিবিম্ব কোথায় সামনে আর কোথায় পিছনে গঠিত হয়। এখানে কয়েকটা সংজ্ঞা আছে আমার, তোমরা এটা নোট করে নিতে পারো। যে দর্পণের মেরু ফোকাস বক্রতার কেন্দ্র কাকে বলে, প্রধান অক্ষ কাকে বলে, এটা উত্তল এবং অবতল দুই দর্পণের ক্ষেত্রে আমি দেখে দিতে পারবো। আগে আমরা দেখি, একটা অবতল দর্পণ আমরা অঙ্কন করলাম। অবতল দর্পণ আমাদের অষ্টম অধ্যায়ে সবচেয়ে যেটা বেশি আসে সেটা হলো অবতল দর্পণ নিয়ে। অষ্টম অধ্যায়ে, নবম অধ্যায়ে আলোর প্রতিসরণে উত্তল লেন্স নিয়ে আসে প্রশ্ন। তো এই জন্য আমি অবতল দর্পণ নিয়ে আলোচনা করতেছি তোমাদের। অবতল দর্পণের মেরু পি, ফোকাস এফ, বক্রতার কেন্দ্র হলো সি।
আচ্ছা দেখি দর্পণের মেরু কাকে বলে। কোনো গুলীয় দর্পণ যদি কোনো গোলকের অংশ বিশেষ হয়, এই গুলীয় দর্পণটা ছিল এইরকম মোটামুটি এটা আমরা এই গুলীয় দর্পণটাকে অংশটাকে আমরা কেটে নেওয়া হয়েছে আমাদের এই অংশ, এটা গুলীয় দর্পণ, কোনো গোলক কেটে নিচ্ছি আমরা এইটুকু দিয়ে। তাহলে কোনো গুলীয় দর্পণ যদি কোনো গোলকের অংশ বিশেষ হয় এবং আলোকের প্রধান অক্ষের দর্পণের যে বিন্দুতে মিলিত হবে, প্রধান অক্ষ দর্পণের যে বিন্দুতে মিলিত হবে, তখন তাকে মেরু বলা হবে। তাহলে চিত্রে মেরু হলো পি। দর্পণের ফোকাস কাকে বলে? গুলীয় দর্পণ যদি কোনো গোলকের অংশ বিশেষ হয়, সেই গোলকের বক্রতার কেন্দ্রে এবং মেরুর মধ্যবর্তী স্থানে যে বিন্দুতে মিলিত হয়, সেটাকে বলা হবে দর্পণের ফোকাস। কি বললাম? ফোকাস। দর্পণের মেরু এবং বক্রতার কেন্দ্রের মধ্যবর্তী জায়গাটাকে বলা হবে দর্পণের ফোকাস এবং প্রধান অক্ষ দিয়ে যায়, প্রধান অক্ষের যে বিন্দুতে যাবে। অর্থাৎ এটাও বলা যেতে পারে আলোকরশ্মি মিলিত হয় যে বিন্দুতে মিলিত হয়, প্রতিফলিত হয়ে যে বিন্দুতে মিলিত হয়, তখন তাকে বলা হবে ফোকাস। দর্পণের বক্রতার কেন্দ্র কাকে বলে? কোনো গুলীয় দর্পণ যদি কোনো গোলকের অংশ বিশেষ হয়, তাহলে ওই গোলকের কেন্দ্রকে বলা হবে বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র সি। এখানে বক্রতার কেন্দ্র থেকে দর্পণের দূরত্ব, এটাকে বলা হবে গুলীয় দর্পণের ব্যাসার্ধ আর। এই গুলীয় দর্পণের ব্যাসার্ধের সমান হবে। তাহলে পিএফ ইকুয়াল r/2, সিএফ ইকুয়াল r/2, কারণ এটা বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, এটাও এফ। তাহলে আমি লিখতে পারি পিএফ আর সিএফ সমান, পিএফ ইকুয়াল সিএফ ইকুয়াল পিএফ ইকুয়াল ফোকাস এফ, আর এফ ইকুয়াল কত? r/2। তাহলে পিসি ইকুয়াল দর্পণের বক্রতার ব্যাসার্ধ, এফ ইকুয়াল r/2। এটা আমাদের গাণিতিক অংশে কাজে লাগবে। এফ ইকুয়াল r/2, এফ ইকুয়াল পিসি ব্যাসার্ধ, সিএফ ইকুয়াল পিএফ ইকুয়াল r/2। এটা মূলত সেন্টিমিটারে আসে, যখন আমরা ক্ষমতা বের করব তখন মিটারে করে ডায়োপ্টারে করব। ইনশাল্লাহ বুঝতে পারতেছো আশা করি। এখন দেখো দর্পণের প্রধান অক্ষ কাকে বলে। কোনো গুলীয় দর্পণ যদি কোনো গোলকের অংশ বিশেষ হয়, তাহলে গোলকের কেন্দ্র থেকে মেরু পর্যন্ত গমনকারী অক্ষকে বলা হবে দর্পণের প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষ ইকুয়াল পিসি। আরো যদি এই পর্যন্ত আমি দিতে পারি অসীম পর্যন্ত, চিত্র পিসি। আচ্ছা, পিএফ প্রাইম, একে বলা হবে গৌণ অক্ষ। গৌণ অক্ষটা কি? দর্পণের বক্রতার কেন্দ্র থেকে যে কোনো দিকে দূরত্বকে বলা হবে গৌণ অক্ষ। এটা হলো গৌণ অক্ষ পি প্রাইম সি। আশা করি দর্পণের মেরু, ফোকাস, বক্রতার কেন্দ্র, বক্রতার ব্যাসার্ধ টোটাল তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তারপরে বিম্ব আর প্রতিবিম্ব। বিম্ব কাকে বলে? কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ
প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় অথবা দ্বিতীয় কোনো বিন্দু থেকে আসতেছে বলে মনে হয়, তখন তাকে ওই বস্তুটার প্রতিবিম্ব বলা হবে। বিম্ব বা প্রতিবিম্ব কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোকরশ্মিগুচ্ছ, যেমন এখানে নিঃসৃত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয়। এখানে অবতল দর্পণের ক্ষেত্রে এই বিন্দুতে মিলিত হয়েছে। উত্তল দর্পণের ক্ষেত্রে এখান থেকে মনে হবে এই বিন্দু থেকে আসতেছে বলে মনে হবে। এখানে আমরা যদি চোখ দিয়ে দেখি তাহলে আমাদের মনে হবে যে কোনো বিন্দু থেকে আসতেছে, আর এখানে দেখলে কোনো বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে কোনো বিন্দুতে যদি মিলিত হয়, আমি আগেই বলছি এখানে সৎ বিম্ব গঠিত হবে, এখানে অসৎ বিম্ব গঠিত হবে। তাহলে অবতল দর্পণে সৎ বিম্ব, উত্তল দর্পণে অসৎ বিম্ব। কিছুক্ষণ আগে আমি বৈশিষ্ট্যটা উঠাই দিছি। এখন উত্তল এবং অবতল দর্পণের ক্ষেত্রে আমরা সৎ এবং অসৎ বৈশিষ্ট্য জানলেও আমরা সমতল দর্পণের ক্ষেত্রে বৈশিষ্ট্য জানি না। সমতল দর্পণের বৈশিষ্ট্য হলো, সমতল দর্পণ আমরা চেহারা দেখার কাজে যে দর্পণ ব্যবহার করি সেটা হলো সমতল দর্পণ। আমি লক্ষ্যবস্তু যতটা সামনে থাকবে, দর্পণ থেকে লক্ষ্যবস্তু যতটা সামনে থাকবে, প্রতিবিম্ব ঠিক ততটা পিছনে থাকবে। সেটা কেমন? সেটা হলো এই একটা সমতল দর্পণ, সমতল দর্পণের সামনে লক্ষ্যবস্তু। এখানে যদি 5 মিটার যদি সেন্টিমিটার যদি সামনে থাকে, 5 মিটার যদি সামনে থাকে লক্ষ্যবস্তু, প্রতিবিম্ব ঠিক 5 মিটার পেছনে গঠিত হবে। অর্থাৎ লক্ষ্যবস্তু যতটা সামনে থাকবে, প্রতিবিম্ব ঠিক ততটা পিছনে থাকবে। লক্ষ্যবস্তু সামনে আসবে, প্রতিবিম্ব কাছে আসবে। আচ্ছা, এই ব্যক্তির পূর্ণ দৈর্ঘ্য দেখতে হলে, এই ব্যক্তির, সে ধরলাম এই ব্যক্তির দৈর্ঘ্য বা এইটার দৈর্ঘ্য হলো 7 মিটার, তাহলে দর্পণের দৈর্ঘ্য অবশ্যই 7/2 অর্থাৎ 3.5 মিটার হতে হবে। তাহলে পূর্ণ প্রতিবিম্ব দেখতে হলে কমপক্ষে দর্পণের দৈর্ঘ্য হবে ব্যক্তির উচ্চতার অর্ধেক। সমতল দর্পণে অসৎ বিম্ব গঠিত হয়, কারণ উত্তল দর্পণের পিছনে প্রতিবিম্ব গঠিত হয়েছে। লক্ষ্যবস্তু আর এটা প্রতিবিম্ব বা বিম্ব। লক্ষ্যবস্তু যতটা সামনে, প্রতিবিম্ব ততটা পিছনে। ব্যক্তির পূর্ণবিম্ব দেখতে হলে এই ব্যক্তির উচ্চতার অর্ধেক দর্পণ হতে হবে। অসৎ বিম্ব গঠিত হবে কারণ পিছনে গঠিত হয়েছে। লক্ষ্যবস্তু আর প্রতিবিম্ব দৈর্ঘ্য সমান হবে, অর্থাৎ এর বিবর্ধনের মান সর্বদা 1 হবে। তাহলে বিবর্ধনটা কি? বিবর্ধন একে এম দ্বারা প্রকাশ করা হয়, সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। আচ্ছা, এম ইকুয়াল প্রতিবিম্বের দৈর্ঘ্য এল প্রাইম, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য যদি এল হয় তাহলে রৈখিক বিবর্ধন বলা হবে। এটা হলো রৈখিক বিবর্ধন। অনেক সময় লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, দর্পণ হতে লক্ষ্যবস্তুর দূরত্বকে ইউ, প্রতিবিম্বের দূরত্বকে ভি দ্বারা প্রকাশ করা হয়। সেক্ষেত্রে রৈখিক বিবর্ধনের মান এম ইকুয়াল ভি ডিভাইডেড ইউ মাইনাস মডুলাস দেওয়ার অর্থ বিবর্ধন বা রৈখিক বিবর্ধনের মান কখনো ঋণাত্মক হতে পারে না, বস্তুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। এই জন্য আমরা এই সূত্র এবং এই সূত্রটা আমরা ব্যবহার করি। আর একটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে 2 মার্কের জন্য, রৈখিক বিবর্ধনের একক থাকে না কেন? কারণ একই রকম দুটো রাশির অনুপাত হওয়ার কারণে এর কোনো একক থাকে না। আচ্ছা, তারপরে আমরা আসি পাহাড়ি রাস্তার অদৃশ্য বাঁক।
পাহাড়ি রাস্তার অদৃশ্য বাঁক, পাহাড়ি রাস্তাতে যখন চলাচল করা হয়, আচ্ছা এখানে আমি দেখি, তাহলে এখান থেকে কি লিখতে পারি আমি? ফোকাস দূরত্ব 1/f ইকুয়াল 1/u প্লাস 1/v। এই সূত্রটা f ইকুয়াল r/2, এটা আমাদের কাজে লাগবে গাণিতিক অংশে। গাণিতিক অংশে আরেকটা বর্ণনা আছে যে লক্ষ্যবস্তু কোথায় অবস্থান করলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, লক্ষ্যবস্তু কোথায় অবস্থিত হলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, এর যে ডিটেলস, এটা ইনশাল্লাহ আমি দিব। গাণিতিক অংশ তোমাদের ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আশা করা যায়। এটা গাণিতিক অংশে ব্যবহার করব আমরা। বললাম ইউ হলো দর্পণ থেকে লক্ষ্যবস্তু দূরত্ব, ভি হলো দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব, এফ তো দেখে দিলাম পিসি, পিসি বক্রতার ব্যাসার্ধ। আচ্ছা, পাহাড়ি রাস্তার অদৃশ্য বাঁক, পাহাড়ি রাস্তার অদৃশ্য বাঁক, পাহাড়ি রাস্তাতে পাহাড়ের যখন চলাচল করতে হয় পাহাড়ের গা দিয়ে বা পাহাড়ের গা বেয়ে, তখন সামনে থেকে খুব দ্রুত হুট করে গাড়ি চলে আসে। এই জন্য কি করা হয়, রাস্তার সাইডে বাঁকে বাঁকে 45 ডিগ্রি কোণে সমতল দর্পণ বসানো হয়। সমতল দর্পণ খুব গুরুত্বপূর্ণ নৈবেদ্যিক, এটা সমতল দর্পণ বসানো হয়। কারণ এই সমতল দর্পণের এই সমতল দর্পণ 45 ডিগ্রি কোণে রাখা হয়। কেন? সমতল দর্পণ কোনো উত্তল বা অবতল দর্পণ নয়। কারণ উত্তল দর্পণ হলে খুব ছোট প্রতিবিম্ব দেখতে পাবো, আর অবতল দর্পণ হলে খুব বড় দেখতে পাবো। কিন্তু আসলে আমাদের দেখতে হবে কি, লক্ষ্যবস্তুর সমান প্রতিবিম্ব। এই জন্য পাহাড়ি রাস্তার বাঁকগুলিতে সমতল দর্পণ 45 ডিগ্রি কোণে রাখা হয়। ইনশাল্লাহ আমাদের ক্লাস আজকে এখানেই শেষ, বেসিক ক্লাস। এরপরে আমরা দেখব এর গাণিতিক ক্লাস, বেসিকের পরে গাণিতিক ক্লাস। আশা করি ক্লাসটা বুঝতে পারছো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।